আপনার দলের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন, তাদের গাড়ি বহরে হামলা হয়েছে। আমরা অবশ্য গণমাধ্যমে পুরো বিষয়টাই দেখেছি, তারপরেও আপনি একটু খুব সামারি করে বলবেন যে কি হলো, কেন হলো, কিভাবে হলো। ধন্যবাদ আবার আপনাকে এবং আপনার যারা দর্শক দেখছেন তাদের শুভেচ্ছা। প্রথমত, এটা তো আমাদের আসলে চলমান একটা কর্মসূচি, জুলাই পদযাত্রা। সেখানে আমাদের স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আমাদের দুই গ্রুপে ভাগ হয়ে গেছি এবং হবিগঞ্জে আমাদের একটা গ্রুপ, যে যারা আসলে লিড দিচ্ছিলেন তারা হচ্ছেন জনাব সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। তো প্রত্যেকটা জায়গায় গিয়ে তো আমাদের আসলে বক্তব্য দিয়া, তো স্বাভাবিকভাবেই সেইখানকার সেখানেও কিন্তু আসলে একই ধরনের আমাদের বক্তব্য চলছিল। তো সেই জায়গায় দেখা গেছে যে হবিগঞ্জে বক্তব্যের পরে বক্তব্য শেষ, প্রোগ্রাম শেষে আমাদের নেতাকর্মী সহ আমাদের যে গাড়ি বহর সেটা সার্কিট হাউসের দিকে যাচ্ছিল। আমাদের মিডিয়া টিমের গাড়িটা মানে প্রথমে সার্কিট হাউসের দিকে যায় এবং সেখানে দেখা যায় যে আপনারা ভিডিওতে যে ভিডিওটা দেখেছেন, প্রথম যে ভিডিওটি আসলো, একটা গাড়ি থেকে লোকজনকে বের করে বেধড়ক মারপিট করা হচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি যে যারা মারধর করছে তাদেরও কিছু পরিচয় প্রকাশ পেয়েছে যে তারা হবিগঞ্জ জেলা ছাত্র দলের যারা। তো এইভাবে করে মারা শুরু হয় এবং সেটা সার্কিট হাউসের এই গন্ডির আশেপাশেই সেই হামলাটা হয়। তো হামলার পরে তো আমাদের নেতাকর্মী যারা তারা আহত হন এবং তারা সিলেট ওসমান গনি মেডিকেল হসপিটালে তারা ভর্তি হন এবং মানে একজনের আলিফ চৌধুরী, সে আমাদের ছাত্র শক্তির সংগঠক হবিগঞ্জের, সে মারাত্মকভাবে চোখে আহত হয় এবং তাকে ঢাকা আনা হয়েছে। তিনি এখন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, সেখানে উনি চিকিৎসারত আছেন এবং খুবই মানে হতাশার কথা হচ্ছে এটাই যে তার চিকিৎসকদের যেটা বক্তব্য সেটা হচ্ছে তার হয়তো বাম চোখটা কোনোভাবে আলো ফেরার সম্ভাবনা নাই, তবুও তারা চেষ্টা করবেন। তো এই হচ্ছে পরিস্থিতি এবং সেখানে কিন্তু আমাদের যারা নেতাকর্মী ছিল তারা একেবারেই নিরস্ত্র ছিল, মানে তাদের তো আসলে হামলা করবা না, তারা তো আসলে কর্মসূচি পালন করতে গেছে। সুতরাং অতর্কিত যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং বলছেন যে যারা কারো হামলা কারো করেছে। পরিচয় প্রকাশ পেয়েছে ছাত্রদলের কয়েকজন, জি, মানে তাদের কি জি, চিহ্নিত করা গেছে? ছাত্রদলের কে কে আছে তাদের নাম ঠিকানা সহ চিহ্নিত করা গেছে? জি, 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 এটা চিহ্নিত করা গেছে। কারণ হচ্ছে একেবারে যারা সম্মুখ সারিতেই যারা হামলা করছিলেন তাদের কিন্তু অনেক অনেক জায়গা থেকে আমরা দেখলাম যে জিয়া সাইবার ফোর্স, তারপরে হচ্ছে এরা এবং ছাত্রদল, হবিগঞ্জ ছাত্রদলের দায়িত্বশীল যারা, তাদের মধ্যে অনেকের পরিচয় সামনে এসছে এবং সেই জায়গা থেকে জানি না আসলে ছাত্রদলের পক্ষ থেকে কতখানি সাংগঠনিক ভাবে সেটা অ্যাড্রেস করা হচ্ছে, কিন্তু তবে ছাত্রদলের মোটামুটি পক্ষ থেকে পরিচয় সবার যুবদল বা প্রকাশিত। যারা স্থানীয় যারা নেতাকর্মী আছে ছাত্রদল যুবদলের, তারা কিন্তু বলছে এটা বিক্ষুব্ধ জনতা এই এনসিপি এদেরকে হামলা করেছে। শুধু তারাই না, রাশেদ খান যিনি নতুন বিএনপিতে আছেন, তিনি বলছেন যে জনগণ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করে না, এটা তাদের সৌভাগ্য। মানে এটা জনগণের কথা বলছে, যে জনগণ এটি করেছে। হুম, মানে এটাই হচ্ছে মজার ব্যাপার, জানেন, বাংলাদেশের যে রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এতদিন ধরে যারা পুরনো রাজনীতিবিদ যারা, আমরা তাদের সবসময় শুনে এসেছি যে তারা জনগণ বলতে আসলে তাদের দলীয় নেতা কর্মীকেই বোঝান। হ্যাঁ, এখন আমরা যখন আসলে সেখানে তারা আপত্তি জানাচ্ছে যে সেই হবিগঞ্জের জিকে গৌস তাকে কেন অ্যাড্রেস করে কথা বলা হয়েছে। এখন দেখেন, ব্যাপারটা এমন যদি হয় যে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, একজন একটা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে, মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে, আপনি তাকে সেটা বলতে পারবেন না, তাহলে আমাদের আসলে বলে দিতে হবে যে কতটুকু আসলে বলতে পারবো এবং কতটুকু বলতে পারবো না। একজন ঋণ খেলাপিকে আপনি ঋণ খেলাপি বলতে পারবেন না, তার মানে এখন আমাদের তাহলে বলে দিতে হবে যে আমরা আসলে বাক স্বাধীনতার সীমানা কতটুকু, আমরা কতটুকু বলবো বা কিভাবে অ্যাড্রেস করলে আসলে সরকার খুশি হবে বাক এবং স্বাধীনতার আমরা বিষয়টা বিরোধী দল আরেকটু বিশেষ হিসেবে করে সেটাই আসি। করবো কিনা। মানে বাক স্বাধীনতার তো আসলেই একটা সীমা আছে, সেটা তো মানে ওই যে যেটা সংবিধানে বলছে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, সেই রিজনেবল রেস্ট্রিকশনটা কি হবে সেটা আবার কেউ ডিফাইন করে যেহেতু দেয় না। তবে এতটুকু বোঝা যায় যে একটা সীমা আছে, সেই সীমাটা আপনাদের কাছে কি সেটা পরবর্তীতে বোঝার চেষ্টা করি। কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা, ধরেন 5ই আগস্টের পরপর তারপরে বেশ ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসলো, তখনও বিভিন্ন জায়গায় মবের ঘটনা ঘটতো, আমরা শুনতাম বিক্ষিপ্ত জনতা। এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হতো, এনসিপি যখন গঠন করলো তারপরে এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হতো যে বিক্ষুব্ধ জনতার কাজ, এটা আসলে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা শুনেছি। ধরেন 32 নম্বরে হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো, সেনাবাহিনী দাঁড়িয়ে দেখলো। নুরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার, যার আমলে বিতর্কিত নির্বাচন হয়েছে, তার উপর হামলা হলো, সামনেই পুলিশ দাঁড়িয়ে দেখলো, কিছুই করলো না। আপনাদের যখন হামলা হচ্ছিল তখন পুলিশ দাঁড়িয়ে দেখলো, তখনও বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা। মানে এখন কি একটু বুমেরাং হয়ে যাচ্ছে কিনা বিক্ষুব্ধ জনতার বেশে এখন আপনাদের উপরে একটা হামলার বিষয় করে যাচ্ছে? মানে ব্যাপারটা তো আসলে এমন না যে আম,
এটা চিহ্নিত করা যাচ্ছে না। আপনি দেখেন ধানমন্ডি 32-এ যারা আসলে হামলা করছে, বা এই যে আপনি কমিশনারের কথা, নির্বাচন কমিশনের কথা বলছেন, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে কিনা, মানে কোনো একক গোষ্ঠী কিনা, নাকি অনেক ধরনের মানুষ একসাথে? চিহ্নিত আপনি করা যাচ্ছে, বিক্ষুব্ধ জন্য, অনেককে চিহ্নিত। হ্যাঁ 32 নম্বরে যারা হ্যাঁ হামলা চালালো হ্যাঁ তাদেরকে অনেককেই চিহ্নিত করা হুম যাচ্ছে, কারা গেলেন, হুম কারা হুম নির্দেশনা দিলেন, বা প্রথম আলো ডেইলি স্টারে হুম যারা হামলা করলো তখন কারা গেলেন, কারা হুম নির্দেশনা হুম দিলেন, অনেকেই চিহ্নিত করা কিন্তু গেছে, কিন্তু সেটাকে আমরা মব বলেছি, বিক্ষুব্ধ জনতা বলেছি। দেখেন, দুইটা বিষয় আমার কাছে আলাদা। আপনি ধানমন্ডি 32-এ যাকে যখন আসলে হামলার কথা বলবেন, এবং প্রথম আলো ডেইলি স্টার হামলার কথা বলবেন, একটা একটা করে আমি বলি, কিন্তু দুইটা ধরেন ধানমন্ডি একভাবে 32-এর বলবো কথা না। বলি। হ্যাঁ, ধানমন্ডি 32-এ যদি হামলার কথা বলেন, বা এটাকে যখন আপনি বিক্ষুব্ধ জনতা বলবেন, না কি বলবেন, এখানে আমি আমি যদি বলি যে ধানমন্ডি 32-এ যখন আসলে এই যে ভাঙচুর যেটা হলো, আমি একেবারে শেষ রাতের দিকে, ভোরের দিকে আমি ওখানে গেছিলাম, যে আসলে কি অবস্থা। আমি জানি না যে আপনার সেটা হয়তো সৌভাগ্য হয়নি। সেটা হচ্ছে, আমি যখন গেলাম, যে দেখলাম নানান ধরনের মানুষ, হুম, এক গ্রুপের মানুষ না, একজন দুইজন মানুষ না। এবং আমি একজন দুইজনকে এরকম দেখলাম যে ভোর হতে চলছে, তারা মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, মানে পাগলের হুম, মতো। হুম, এবং ওখানে কিছু দেয়ালে কিছু লেখা আমি দেখলাম। লেখা এরকম, যে আমার ভাই গুম হয়েছিল, সে ফিরে আসে নাই, হাসিনা তোর জন্য। এখনো আপনি গেলে হুম, দেখতে পাবেন। আবার 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 দেয়ালে এরকম লেখাও দেখেছি, যে আমি গত 20 বছর দেশে আসতে পারি নাই এই হাসিনার জন্য। তো মানুষের ক্ষোভ, আপনি ধরেন হুম, একটা সরকার কখন আসলে পতিত হয়, কখন আসলে জনগণের দ্বারা এটা পতন হয়, যখন আসলে একটা বড় অংশ, মানে আমার দুঃখ, আপনার হুম, দুঃখ, হুম। অন্য আরো অনেকজনের দুঃখ কিন্তু একসাথে হয়। এটা যেরকম আমি একভাবে ব্যাখ্যা করলাম, এখন আমি যদি বলি প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাখ্যা, এটা একদমই ভিন্ন। প্রথম আলো ডেইলি স্টার আসলে কোনোভাবে যদি আসলে কোনো গোষ্ঠীগত পারপাস সার্ভ করে, বা সেটা যদি আসলে সাংবাদিকতার জায়গা থেকেও সেটা বিচ্যুত হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু ভাঙার কোনো রাইট কারো নাই, বা সেখানে আগুন দেওয়ার রাইট কারো নাই। এটা কোনোভাবেই হইতে পারে না। আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার আপনার আম, ইয়ে থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনি প্রতিষ্ঠান ভাঙবেন কিভাবে? হুম। মানে সেটা তো আমার দেশের একটা প্রতিষ্ঠান। আপনার যদি কাউন্টার ন্যারেটিভ দিতে হয়, যে ওই ন্যারেটিভটা আপনার মনে হচ্ছে ভুল, কাউন্টার ন্যারেটিভ দিতে গেলে আপনার আরেকটা নতুন প্রতিষ্ঠান বানায় আপনি কাউন্টার ন্যারেটিভ দেন, বাট আপনি এটা ভাঙার বা আগুন দেওয়ার কোনো রাইট আপনার নাই। এবং এখানে যারা যারা যুক্ত, তাদের সে যদি এমনও হয়, এই বিক্ষুব্ধ জনতার মধ্যে যদি আমার দলের লোক হয়, আপনি তাদের গ্রেফতার করেন, একেবারে স্পষ্ট ব্যাপার। কারণ কিন্তু ধরেন ডেইলি মনিরা স্টারে শারমিন, যখন, মানে বিক্ষুব্ধ জি, জনতার এই এই ব্যাখ্যাটা বুঝবার জন্যই পুরো আওয়ামী লীগ হুম, শাসন আমলে তখন কিন্তু কেউ 25 নম্বরে হামলা করার সাহস পায় নাই, কারণ জানে যে তাদেরকে হুম, হামলা করা তো দূরের কথা, ওদিকে চোখ তুলে তাকালেও তাদেরকে হুম, নানান রকম হামলা হুম, মামলা নির্যাতন অনেক কিছু শিকার হতে হুম, হবে। এখন ধরেন হুম, আপনার উপর হুম, হামলা করছে যখন, তখন পুলিশ হুম, দাঁড়িয়ে আছে, পুলিশ মানে হামলাকারী জানে হুম, হয়তো যে আপনার উপর হামলা করলে তার কিছু হুম, হবে না। ফলে এইভাবে যদি হুম, বিক্ষুব্ধ জনতা, আজকে আমার উপরে অনেকে বিক্ষুব্ধ আছে, আমি রাস্তায় নেমে গেলাম, যদি পুলিশ দাঁড়িয়ে দেখে আমার উপরে অনেকে হামলা করবে, আপনার উপরে অনেকে হুম, হামলা করবে। ফলে হুম, বিষয়টা কি আসলে এখানে কিনা যে প্রশাসন তখনও নিশ্চুপ থেকেছে, একদল মব করেছে, এখনো একদল মব করছে, প্রশাসন নিশ্চুপ দাঁড়িয়ে আছে? কারণ না দেখেন আক্রোশ এই, কম বেশি সবার উপরই আছে, আর রাজনীতি করলে তো বেশি থাকেই। না, হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে যখন রাজনৈতিক দলের উপর হবে, সেটার ব্যাখ্যাটা আমার কাছে ভিন্ন। যখন ধরেন আওয়ামী লীগ আমলে, যখন বিএনপি জামাতের উপরে যখন আক্রমণগুলো হতো, ছাত্রলীগ যখন আক্রমণ করতো, এবং প্রশাসন এবং পুলিশ যখন তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করতো, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারাও স্ব-উদ্যোগী হয়ে এই হামলায় যুক্ত হতো। মানে পুলিশের কথা বলছি, এটা তো হয়েছে। আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন দমানোর ক্ষেত্রে পুলিশ একদম উদ্যোগী ভূমিকা পালন করেছে, আমরা মার খেয়েছি, পুলিশের দিক থেকে মার খেয়েছি। সুতরাং এটা তো অবশ্যই, যে যখন পুলিশ প্রশাসন এই নীরব দর্শক হয়ে দেখে অথবা উদ্যোগী হয়ে হামলা করে, তখন অবশ্যই এর সাথে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তাদের পুরস্কৃত হবার সম্ভাবনা, অথবা এখানে হামলা করলে বা নীরব দর্শকের ভূমিকায় থাকলে আমার কিছু হবে না, আমার দায়িত্ব পালনটা না করলে আমার কিছু হবে না, এই জায়গাটা মাথার মধ্যে থাকে। সুতরাং এই দুইটা ক্ষেত্রে একই রকম। যেমন এই আমাদের উপরে হবিগঞ্জেও যারা আসলে হামলাটা করলো, যেই হবিগঞ্জ জেলা ছাত্র দলের কথাই যদি বলি, এটা তো প্রকাশ্য এখন। তারা যখন হামলা করলো, তারা কিন্তু খুব, মানে এটা হামলা করার পরে আমরা কি দেখি, যারা হামলা করে তারা কিন্তু নিজেদের মুখটা লুকাতে চায়, কিন্তু আমরা কিন্তু দেখেছি ভিডিওগুলো কোথা থেকে পেলাম আমরা? এটা কিন্তু আমাদের লোকজনের তো ক্যামেরা ল্যাপটপ সব ভেঙে ফেলেছে। তাহলে ভিডিওগুলো কিন্তু তাদের পক্ষ থেকে আমরা পেলাম, তারা প্রকাশ্য এই ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করেছে এবং এটা নিয়ে উল্লাস করেছে। কারণ তারা জানে যে ওপর মহল থেকে কোনো না কোনো সিগন্যাল আছে, যে এই ধরনের হামলা করলে হয় তারা পুরস্কৃত হবে, অথবা তাদের একটা মানে একই সমর্থন রকম আছে যে বিষয় না, কি তোমার ধরেন
ধরেন এর আগের মবগুলোর জন্য যদি বলি, এরকম বিষয় হয়নি? ধরেন যখন সাংবাদিকদেরকে সেখানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হলো, সাংবাদিক কয়েকজন ছিলেন, তারা নাকি সরকার পতনের চক্রান্ত করছিলেন, একদম প্রকাশ্য পাবলিক সেমিনারে তারা কথা বলছিলেন, আমি বলছি, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল, হাফিজুর রহমান কার্জন ছিলেন, মঞ্জুর আলম পান্না ছিলেন, আরও কয়েকজন সাংবাদিক ছিলেন, তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়ে গেল। সেখানে যারা হামলা করলো তারাও কিন্তু তারা নিজেদের ভিডিও করছে, বা নুরুল হুদাকে যারা হামলা করলো তারাও তো আসলে আইনের দ্বারা শাস্তির যোগ্য, তারা তো আইনের আওতায় আসতে পারতো, কিন্তু তাদেরকে হামলা করলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, তারা নিজেরা ভিডিও করলো, কারণ এখানে তারা বিক্ষুব্ধ জনতা হিসেবে তারা বেশ খাতিরযত্ন পাচ্ছিল। এরকম না ব্যাপারটা? খাতিরযত্ন আপনি কার কাছ থেকে পাচ্ছেন? সরকারের কাছ থেকে। সরকার বলছে তারা বিক্ষুব্ধ জনতা, ক্ষোভের বহিঃপ্রকাশ, বা আপনাদের কাছে? না, বিক্ষুব্ধ জনতা সবাইকে বলা যাবে না, সবাইকে বলছেও না কেউ। এই এখন ধরেন রাজনীতিবিদের বিক্ষুব্ধ জনতা এবং সত্যিকার অর্থে বিক্ষুব্ধ জনতার মধ্যে তো পার্থক্য আছে। যখন বিএনপি বলছে এটা দেখেন, বিএনপি যখন বলছে যে জনতা প্রতিরোধ করেছে, তো জনতা কারা আমরা দেখছি না? এটা তো একটা নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট দলের সমর্থনকারী, তো নির্দিষ্ট দল এবং তারা পদে আছে। আপনি এটা তো খুব মানে ইজি টু সর্ট আউট। কিন্তু আপনি যখন দেখেন প্রথমত এই যে সাংবাদিকদের কথা বললেন বা যে কোনো ধরনের মবের কথা বললেন, মব বা সাংবাদিকদের এই এই দেখেন, আপনি যতগুলো ঘটনার কথা আনলেন প্রত্যেকটারই কিন্তু আলাদা অবতারণ আমি করতে পারবো। যেমন এই সাংবাদিকদের কথা বলেন, দেখেন সাংবাদিকরা ছাত্র হত্যার মানে মামলায় তাদের পুলিশে নেওয়া, এটা আমি সমর্থন করি না, কারণ তারা ছাত্র হত্যার সাথে সরাসরি সম্পর্কিত না। তবে তার একটা তো বিচার হতে হবে। দেখেন সাংবাদিকতার তো একটা নিরপেক্ষতার একটা জায়গা আছে, কিন্তু আপনি নিরপেক্ষতার জায়গাটা রাখলেন না, আপনি পুরোপুরি একটা দলের হয়ে সিকোফ্যান্সি করলেন। তো সেটার জায়গাটা তো অবশ্যই আপনার, এটার জবাবদিহিতাটা কোথায় আপনি দিবেন? আপনার তো একটা শপথ আছে সাংবাদিকতার জায়গা থেকে, কিন্তু আপনি কি করলেন যে দেখা গেছে যে আমি যদি বলি, একদম নাম ধরেই বলি, আমরা সোমা ইসলাম, তিনি তো লিটারালি একটা দলের হয়ে নির্বাচনী প্রচারণাও করেছেন, এটাও তো আমরা দেখেছি। সুতরাং এই যে আপনি ফারজানা রূপা থেকে বলেন, বা আমি নাম ধরে আর বলতে চাচ্ছি না, পান্না ভাইয়ের কথা বলেন, ইনারা তো আসলে সেইমলেসলি এই কাজটা করেছে। একটা দলের পক্ষে ন্যারেটিভ উৎপাদনের কাজ তো আপনার না। আপনার সাংবাদিকতা যদি আপনি করেন, আপনি নিজেকে যদি সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তাহলে আপনার নিরপেক্ষতার জায়গা থাকতে হবে এবং প্রত্যেককে আপনার প্রশ্ন করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, এবং বিরোধী দলের জায়গা থেকেও তাদের যদি অপরাধ থাকে আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করে আপনি খুবই তথ্যটা বের কথা করেন। বলছেন মনিরা শারমিন, যে সাংবাদিকরা আসলে একটা বস্তুনিষ্ঠ খবর প্রচার করবে, এটি করবার কথা, কিন্তু এটি আপনি খুবই একটা যৌক্তিক কথা বলছেন। কিন্তু ধরেন কেউ যদি ন্যারেটিভ উৎপাদনের কাজ করে, কেউ যদি করে ন্যারেটিভ উৎপাদনের কাজ, যেমন ধরেন আমেরিকাতে আছে ফক্স নিউজ, তারা আসলে একটা পার্টিকুলার দলের পক্ষে কাজ করে বিশেষ করে, তো এরকম যদি কোনো থেকেও যায়, তাহলে তার জন্য হত্যা মামলা দিয়ে তাকে মানে আসামি করে 2 বছর জামিনও হবে না, তাদের গ্রেপ্তার হয়ে আছেন। না, দেখেন আমি তো এটাই বললাম যে আপনার যেটা অপরাধ, সেই অপরাধের মাত্রা অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা হতে হবে। আমাদের এখানে ভুলভাল মামলা হয়েছে তো, এটা সহজ কথা, একদম সত্য কথা। আপনি ছাত্র হত্যার সাথে জড়িত না, কিন্তু আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা হয়েছে। এখন এটার ফলে যেটা হইলো, আপনার যেটা আসলে অপরাধ, আমরা সেটা তো চাপা পড়ে গেল। মানে আপনাকে এবং আপনাকে আমরা কিন্তু ভিকটিম বানাইলাম। আপনার ন্যারেটিভ উৎপাদনের কাজটা করেছেন, আপনি 3টা অনির্বাচিত সরকার টিকে থাকছে বাংলাদেশে, সেটার পক্ষে আপনি ন্যারেটিভ উৎপাদন করছেন এবং তাদের এই অবৈধভাবে ক্ষমতাটাকে জায়েজ করছেন বক্তব্যের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে, এবং বলেছেন এটা ঠিক আছে। সেইটার অপরাধটা আমরা আড়াল করলাম আপনার ছাত্র হত্যার মামলা দিয়ে এবং আপনাকে ভিক্টিমাইজ করলাম। এখন আপনি বলবেন যে আমি তো এই কাজটা করি নাই, তো এটাও তো একটা মানে এটা তো আমাদের লস হয়েছে। এটা তো আসলে আমার কথা হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা ছিল, এটা তো আসলে বৈষম্যের বিরুদ্ধে ছিল এবং ইনসাফের কথা বলা হয়েছে, মানে জাস্টিসের কথা বলা হয়েছে। তো জাস্টিসটা তো আপনার জন্য কোনটা জাস্টিস? হাসিনার জন্য যেরকম দেশের তাকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করাটা জাস্টিস, এবং আপনার যে অপরাধ, আপনাকে সেই অপরাধী হিসেবে সাব্যস্ত করা এবং সেটার জন্য বিচারের আওতায় আনা। এখানে এই বিষয়টা আপনি কথা বলার না, তারপরেও আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়টা বলছেন যে এটা এখন যদি ধরেন তারা এখন মজলুম শ্রেণীতে পরিণত হচ্ছে, ফলে ক্ষোভটা আপনাদের উপর হচ্ছে, যারা আসলে ক্ষমতায় গেছেন বা ক্ষমতা পরিবর্তন করে নতুন একটা বন্দোবস্তের কথা বলে এসে আবারও সেই পুরনো নতুন করে মজলুম শ্রেণী তৈরি হচ্ছে, ফলে বিক্ষুব্ধ জনতা যদি এখন আপনাদেরকে আক্রমণ করে, তাহলে আপনারা মানে সেই তো বিক্ষুব্ধ জনতারই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনাদের উপরে পড়তে পারে। দেখেন বিক্ষুব্ধ জনতা, এই যে বারবার করে বলছেন, এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতার মানে কি বলে, এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতাটা আসলে কারা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতা, আপনার তো গ্রুপ অফ পিপল, এটা আপনার অডিয়েন্সটা তো কানেক্ট করতে হবে। ধরেন এনসিপির উপরে যে হামলা হলো, এখন বিএনপির লোকজন যারা বলেছে যে বিক্ষুব্ধ জনতা, তারা বলেছে ছাত্র দলের কথা। এখন আপনি যখন বলছেন যে এই যে যাদের মজলুম বানানো হচ্ছে, তাদের এই কারণে যদি আসলে আমাদের উপর কেউ খড়গহস্ত হয়, আমরা এখানেই যে তারা হামলা করলো, এটা তো তারা না, তারা তো করলো ছাত্র দল বা যুব দল, আপনারা যাদেরকে অভিযোগ করছেন। কিন্তু আমি জেনারেলি বলছি যে ওইখানেও তো একটা মজলুম শ্রেণী তৈরি হচ্ছে। এতদিন ধরে জামাত শিবিরের উপর তাদের
তাদেরকে একটা দমন পীড়ন তাদের বা বিএনপিও তাদের উপর দমন পীড়ন করা হয়েছে, তারা একটা মজলুম শ্রেণীতে পরিণত হয়েছে। ফলে তাদের মধ্যে অনেক বিক্ষোভ। আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ যদি মজলুম শ্রেণী বলেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে মজলুম এটা হইতে গেলে এটা হচ্ছে আরো অনেক বছর লাগবে। মানে আওয়ামী লীগের আসলে মজলুম হওয়ার সুযোগ হয় না। আওয়ামী লীগকে বলছি না, আওয়ামী লীগ তো একটা বিশাল মানে একটা দল, আমি ব্যক্তিগুলোর কথা বলছি। যে ব্যক্তিগুলো, এই যে আপনি বলছেন যে সাংবাদিকটা হত্যা মামলা হয়ে আছে, তাদের প্রকৃত অপরাধের বিচারটা হচ্ছে না, বরং তারাও এখন একটা ভিকটিম হয়ে যাচ্ছেন। তো এই যে ভিকটিমের পরিবার আছে, পরিবারের বন্ধু পরিজন আছে, তারা তো নিজেদেরকে মজলুম মনে করবে যে তারা বিচার পাচ্ছে না এই স্বাধীন বাংলাদেশে। ফলে তাদের একটা বিক্ষোভ আসবে, ক্ষোভ আসবে না? তাদের 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 ক্ষোভ আসতে পারে, কিন্তু এটার দায়িত্ব তো আসলে দেখেন, এটার দায় আপনি কাকে দিবেন? এটার দায় দিবেন আপনি হচ্ছে যারা সেই সময় আপনারা হচ্ছে নতুন বন্দোবস্তর কথা বলে এসেছেন এবং আপনারা মানে আপনারা তো এটার বিরুদ্ধে কিছু করলেন না, মানে এই যে এটা হচ্ছে এইটা একটা ফ্যালাসি ছিল না, মানে এইটা একটা ফ্যালাসি। জি না, আমি বলি এটা একটা ফ্যালাসি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় মানে এই যে অসুবিধার জায়গা কি হচ্ছে জানেন, আমরা না করতে পারছি আসলে বিপ্লবী সরকার যদি করতে পারতাম তাহলে আমরা পুরো দায়টা আমরা নিতাম। কারণ হ্যাঁ, এই সরকারটা পুরাটা মানে দিস গভর্নমেন্ট ইজ রান বাই আস, বাট নট। আপনারা যখন শোনেন কিচেন ক্যাবিনেটের কথা, আপনারা যখন শোনেন যে 3 জন উপদেষ্টা তারা কিছুই জানে না, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা যখন শোনেন যে ইন্টারিম গভর্নমেন্টের সরকারের মধ্যেও সরকার আছে, তখন আপনাদের আসলে এই প্রশ্নগুলো করতে হবে আসলে কারা সরকারটা চালিয়েছে। এবং আমি যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে এনসিপি এখানে অনেক আপার হ্যান্ডে ছিল, বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা বলা হয়, জামাত এনসিপি এরা হচ্ছে খুব আপার হ্যান্ডে ছিল। কিন্তু আমি যদি বলি যে এই উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়, হ্যাঁ, এখানে যেরকম বিএনপির লোকজন ছিল, আমাদের 3 জন কারা ছিল এটা খুবই স্পষ্ট, আলোর মতো স্পষ্ট। আপনারা জানেন জামাতের মনস্ক লোকজন ছিল। তো উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়। সুতরাং এখানে শুধুমাত্র যদি এই বিএনপি ন্যারেটিভে যদি আমাদের উপরে দায় দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভুল হবে। এবং অসুবিধার জায়গা কি জানেন, যে ইন্টারিম সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্টস লিডার্স, এইটার কারণে পুরা দায়টা এই ইন্টারিম সরকারের কোনো সফলতার দায় আপনি কখনো শুনবেন না যে এনসিপির কোনোটার সফলতার ভাগ কিন্তু এনসিপি নাই। গণ অভ্যুত্থানের ক্রেডিট তো আপনারা নিয়েই থাকেন, তাই না? গণ অভ্যুত্থান তো শেষ না, গণ অভ্যুত্থান তো শেষ। গণ অভ্যুত্থানের ক্রেডিট কিন্তু এনসিপি কখনোই এরকম দাবি করে না যে এনসিপি গণ অভ্যুত্থানের ক্রেডিট। আমি সবসময় একটা কথা বলি এবং এই এক সুরেই কথা বলি, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ক্রেডিট যারা আমাদের মধ্যে নাই, যে শহীদরা এবং সেই শহীদ পরিবাররা যারা এখনো সাফারিং